আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের ওশনোগ্রাফি চ্যাপ্টার থেকে রিসোর্স অফ দ্য ওশানস বা সামুদ্রিক সম্পদ সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। তো আজকের এই ক্লাসটি একদিকে যেমন সহজ, অন্যদিকে কিন্তু তেমনি কঠিন। সহজ এই কারণে যে এই ক্লাসে কোনো জটিল লজিক নেই, ঠিক আছে, বোঝার মতো তেমন কিছু নেই কিন্তু, ঠিক আছে। আর কঠিন এই কারণে যে এই ক্লাস থেকে কিন্তু বহু ইনফরমেশন তোমাকে মুখস্থ রাখতে হবে, আর মুখস্থ রাখাটা কি অবশ্যই কঠিন ব্যাপার, কি তাই কি না? তাহলে চলো আজকের ক্লাসটা এবার শুরু করি। সামুদ্রিক সম্পদ মানে কি তা আমরা জানি, তাই তো? এই যে যেমন দেখো, মনে করো এই যে কোনো সাগর বা মহাসাগর আছে, তো এই সাগর বা মহাসাগরের জল থেকে, কি বলছি, সাগর বা মহাসাগরের জল এবং এই সাগর বা মহাসাগরের এই উপকূল এবং এই সাগর বা মহাসাগরের তলদেশ থেকে যেসব বস্তু সংগ্রহ করে আমরা আমাদের চাহিদা পূরণ করি, সেই সব বস্তুগুলোকেই সামুদ্রিক সম্পদ বলা হয়, তাই তো? যেমন দেখো যে সমুদ্রের জল থেকে আমরা কি লবণ সংগ্রহ করি, তাই তো? লবণ সংগ্রহ করে আমরা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করি, তাই তো? আর কি, সমুদ্রের তলদেশ থেকে বা সমুদ্রের জল থেকে বিভিন্ন সামুদ্রিক মাছ, সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক উদ্ভিদ সংগ্রহ করি, করে আমাদের চাহিদা পূরণ করি। আর এই সমুদ্রের তলদেশ থেকে, মানে উপকূল ধরতে পারো, ওকে, মহীসোপানের তলদেশ বা গভীর সমুদ্রের এই তলদেশ থেকে আমরা বিভিন্ন রকম খনিজ পদার্থ বা খনিজ দ্রব্য সংগ্রহ করি, ওকে। তো এই যে সম্পদগুলো আছে, দেখো সম্পদগুলো কিন্তু সমুদ্রে বিভিন্ন অবস্থানে বিভিন্ন অবস্থায় আছে। যেমন দেখো যে কিছু সম্পদ আছে, কিছু সম্পদ সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় আছে, এই তো? যেমন কি লবণ, লবণ সমুদ্র জলে দ্রবীভূত অবস্থায় আছে। আবার কিছু সম্পদ এই সমুদ্রের তলে যে অবক্ষেপ বা ওশেন ডিপোজিট জমা হয়, ওকে, তো এই সমুদ্রের অবক্ষেপ থেকে কিছু সম্পদ আমরা সংগ্রহ করি, ঠিক আছে। আবার এই মহীসোপান অঞ্চলের বালি বা উপকূল অঞ্চলের যে বালি আছে, এই বালি থেকেও আমরা কিছু সম্পদ সংগ্রহ করি। আবার কিছু সম্পদ আমরা, কি বলতো, কিছু সম্পদ আমরা এই মহীসোপানের ভূমির তলদেশে, সাবসারফেসে বা গভীর সমুদ্রের ভূমির তলদেশে সাবসারফেস থেকেও আমরা কিছু সম্পদ সংগ্রহ করি। যেমন কি, যেমন পেট্রোলিয়াম বা খনিজ তেল, ওকে, বা প্রাকৃতিক গ্যাস কিন্তু এই মহীসোপানের ভূমির তলদেশ থেকে সংগ্রহ করা হয়। এক সময় সমুদ্র থেকে কিন্তু সম্পদ সংগ্রহের পরিমাণ ছিল খুবই নগণ্য, কিন্তু বর্তমানে কি হচ্ছে যে পৃথিবীতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবীর স্থলভাগের সম্পদ ক্রমশ শেষ হয়ে যাচ্ছে, ওকে। আর এই জন্যই মানুষ বর্তমানে এই সমুদ্র থেকে প্রচুর পরিমাণে সম্পদ সংগ্রহ করছে। আর স্থলভাগে যে পরিমাণ সম্পদ সঞ্চিত আছে, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি সম্পদ সঞ্চিত আছে, কি বলতো, এই সমুদ্রের তলায়, ওকে। তোমরা বলতে পারো এই সমুদ্রকে তোমরা সম্পদের গুদামঘর বলতে পারো, ওকে। আর এত পরিমাণ সম্পদ সমুদ্র থেকে পাওয়া যায় বা সঞ্চিত আছে বলে সমুদ্রকে রত্নাকর বলা হয়, এটা তোমরা জানো। আবার কেমন দেখো, এই সাগর মহাসাগরের জল বা সমুদ্রের জলে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে। আর এই জন্য সাগর মহাসাগরের জলকে কিন্তু তরল আকরিক বলা হয়। খুব ভালো করে মনে রাখবে, প্রশ্ন হতে পারে তরল আকরিক কি, তার মানে কি হবে, সাগর মহাসাগরের জল, তাই তো? এবার দেখো, এই যে সাগর মহাসাগরের তলদেশ থেকে বা জল থেকে আমরা কি করছি, বিভিন্ন সম্পদ সংগ্রহ করছি, তাই তো? তো এই সম্পদ সংগ্রহ ছাড়াও কিন্তু আমরা সাগর মহাসাগরের বিস্তীর্ণ জলরাশিকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করি। যেমন যেমন সাগর মহাসাগরের জলরাশি কি আন্তর্জাতিক বাণিজ্যের বা আন্তর্জাতিক জলপথ হিসাবে ব্যবহার করা হয়, তাই তো? আর এই আন্তর্জাতিক জলপথের মাধ্যমে কি হয়, প্রচুর বৈদেশিক বাণিজ্য হয়। আর এই বৈদেশিক বাণিজ্য কোনো একটা দেশের অর্থনৈতিক উন্নতিতে ব্যাপক সহায়তা করে, তাই তো? এবার দেখো, তাহলে এই যে সামুদ্রিক সম্পদগুলো দেখলাম, এবার দেখি চলো যে এই সামুদ্রিক সম্পদগুলোকে আমরা কিভাবে শ্রেণীবিভাগ করতে পারি। দেখো, সামুদ্রিক সম্পদকে আমরা প্রথমে দুটা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, দেখো, যে অজৈব সম্পদ, আরেকটা জৈব সম্পদ,
ওকে, এবার অজৈব সম্পদকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি দেখো যে খনিজ সম্পদ আর একটা শক্তি সম্পদ। ঠিক আছে, তো এই যে খনিজ সম্পদ আছে, এই খনিজ সম্পদ আমরা সমুদ্রের কোন অংশ থেকে পাচ্ছি? তো এই খনিজ সম্পদের অবস্থান অনুযায়ী খনিজ সম্পদকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি দেখো যে উপকূল, তটভূমি ও অগভীর সমুদ্রে প্রাপ্ত খনিজ সম্পদ। তার মানে কি এই উপকূল, তটভূমি ও অগভীর সমুদ্র মানে কি মহীসোপান, তাই তো? আরেকটা কি দেখো যে গভীর সমুদ্রে প্রাপ্ত খনিজ সম্পদ। ওকে, এবার দেখো, এবার এই উপকূল তটভূমি থেকে দেখো, উপকূল আর তটভূমি থেকে এই জারকন, মোনাজাইট, ম্যাগনেটাইট সমৃদ্ধ বালি পাওয়া যায়। ওকে, আর এই হীরা, সোনা, লোহা, ফসফেটিক নোডিউলস, ইভাপোরাইট, প্লেসার এগুলো পাওয়া যায় মহীসোপান অঞ্চল থেকে। এর মধ্যে কিন্তু এই ফসফেটিক নোডিউলস, ইভাপোরাইট, প্লেসার এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এগুলো আমি আবার আলাদা করে আলোচনা করছি। ঠিক আছে, আর দেখো যে গভীর সমুদ্রের সমভূমি থেকে যেসব খনিজ সম্পদ পাই তার মধ্যে দেখো ফেরো ম্যাঙ্গানিজ নোডিউলস খুব ইম্পর্ট্যান্ট, মেটালিফেরাস। ওকে, এই খনিজগুলো আমরা গভীর সমুদ্র থেকে পাই। ঠিক আছে, এবার দেখো, এবার শক্তি সম্পদকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা কি দেখো যে জৈবিক উৎপত্তি, মানে কিছু শক্তি সম্পদ যেগুলো জৈব অবশেষ থেকে উৎপত্তি হয়, যেমন কি খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। আর মনে রাখবে এই দুটা খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়? সমুদ্রের তলদেশের ভূমির তল থেকে নিষ্কাশন করা হয় বা উত্তোলন করা হয়। ঠিক আছে, আর কি দেখো অজৈবিক উৎপত্তি, মানে শক্তি সম্পদ সমুদ্র থেকে আর কি কি পাই, মানে অজৈবিক বা প্রাকৃতিক উপায়ে উৎপত্তি। কি কি দেখো? জোয়ার ভাটা শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি, ওটেক সমুদ্র জলের লবণতা শক্তি। এগুলো কিন্তু আমি আবার আলাদা করে বিশ্লেষণ করব। ঠিক আছে, আর দেখো জৈব সম্পদের দুটো ভাগ পরিষ্কার, একটা কি সামুদ্রিক প্রাণী, এর মধ্যে সামুদ্রিক মাছ, তাই তো, আর সামুদ্রিক উদ্ভিদ। তোমরা কিন্তু এই যে ছকটা আছে একটা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, এটা কিন্তু তোমরা আগে খাতায় লিখে রাখো। এবার আমরা এই খনিজগুলোকে এক এক করে দেখে নিয়ে চলো। ঠিক আছে, প্রথমে দেখো এই মোনাজাইট। মোনাজাইট কি বলতো? মোনাজাইট হচ্ছে সমুদ্রের উপকূল এবং মহীসোপান ও তীরবর্তী অঞ্চলে প্রাপ্ত বালি। ওকে, আর এই মোনাজাইট বালি থেকে থোরিয়াম সংগ্রহ করা হয়, বা মোনাজাইট বালিতে থোরিয়াম পাওয়া যায়। আর এই থোরিয়াম পারমাণবিক শক্তি উৎপাদনে কাজে লাগে। মনে রাখবে এই মোনাজাইট বালি সংগ্রহে বা থোরিয়াম উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। ওকে, আর ভারতের কেরালা ও তামিলনাড়ুর উপকূল থেকে প্রচুর এই মোনাজাইট সংগ্রহ করা হয়। এরপর দেখো এই ফসফেটিক নোডিউলস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই ফসফেটিক নোডিউলস দেখতে কেমন তোমরা ছবিতে লক্ষ্য করো, ঠিক এরকম ফসফেটিক নোডিউলস সমুদ্রের তলদেশ থেকে সংগ্রহ করা হয়। এই ফসফেটিক নোডিউলস সমুদ্রের 30 থেকে 400 মিটার গভীরতায় পাওয়া যায়। আর এই ফসফেটিক নোডিউলস থেকে ফসফরাস পেন্টক্সাইড উৎপাদন করা হয়। আর এই ফসফরাস পেন্টক্সাইড পশুখাদ্য, রাসায়নিক সার, কীটনাশক, ডিটারজেন্ট, সাবান এইসব প্রস্তুতিতে কাজে লাগে। ওকে, দেখো যে ভারতের কেরালা, আন্দামান উপকূল, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, ইউএসের পূর্ব উপকূলে এই ফসফেটিক নোডিউলস পাওয়া যায়। এরপর দেখো এই ইভাপোরাইট। ইভাপোরাইট হচ্ছে যে সমুদ্রের মহীসোপান অঞ্চলে সঞ্চিত ফসফরাস সমৃদ্ধ লবণের স্তর। ওকে, এই লবণের স্তরের গভীরতা 1000 মিটারেরও বেশি হতে পারে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ইভাপোরাইট কি, তার মানে কি বলছি যে মহীসোপান অঞ্চলে সঞ্চিত ফসফরাস সমৃদ্ধ লবণের স্তর। ঠিক আছে, এই ইভাপোরাইট রাসায়নিক শিল্প ও ওষুধ শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এরপর দেখো হীরা। ঠিক আছে, দেখো দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ তটভূমি ও মহীসোপান অঞ্চলে হীরা পাওয়া যায়। এরপর দেখো সোনা, যে আলাস্কার বেরিং প্রণালী সংলগ্ন, মানে আলাস্কার বেরিং প্রণালী সংলগ্ন নোম উপকূলের তটভূমি ও মহীসোপানে এই সোনা পাওয়া যায়। এরপর দেখো লোহা। ওকে, কিরকম দেখো জাপানের কিউসু দ্বীপে লোহা সমৃদ্ধ প্রচুর বালি পাওয়া যায়। ওকে, এরপর দেখো প্লেসারটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে প্লেসারটা কি। দেখো প্লেসারটা হচ্ছে, দেখো মনে করো এই যে সমুদ্রের মহীসোপান অঞ্চল আছে, ঠিক
ঠিক আছে। এই মহীসোপান অঞ্চলে নদীগুলো এসে মেশে, তাই তো। এবার নদী কি করে, নদীর সাথে কি হয়, প্রচুর পরিমাণ কি স্থলজাত পদার্থ নদীর সাথে কি, নদীর জলের সাথে বাহিত হয়ে মহীসোপান অঞ্চলে এসে সঞ্চিত হয়। ওকে, তো এই নদী এবং অন্যান্য প্রাকৃতিক শক্তি এই মহীসোপান অঞ্চলে মানে ক্ষয়জাত পদার্থ রূপে যে খনিজ সম্পদ সঞ্চয় করে, কোথায় বলছি, এই মহীসোপান অঞ্চলে। ওকে, এই ক্ষয়জাত পদার্থ রূপে যে খনিজ সঞ্চয় করছে সেই খনিজগুলোকেই প্লেসার বলা হয়। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে মহীসোপান অঞ্চলে নদী বা অন্যান্য প্রাকৃতিক শক্তি দ্বারা সঞ্চিত খনিজ পদার্থকে কি বলে, তাহলে উত্তর কি হবে, প্লেসার বলে। ওকে, এরপর দেখো যে গভীর সমুদ্রের সমভূমি থেকে কি কি খনিজ পদার্থ সংগ্রহ করা হয়। ওকে, এর মধ্যে প্রথম হচ্ছে, দেখো খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, দেখো ফেরো ম্যাঙ্গানিজ। এই ফেরো ম্যাঙ্গানিজ কি, দেখো যে গভীর সমুদ্রের তলদেশ থেকে, মানে গভীর সমুদ্রের তলদেশে ম্যাঙ্গানিজ, লোহা, তামা, নিকেল, কোবাল্ট সমৃদ্ধ কিছু দলা বা গোলা পাওয়া যায়। তোমরা ছবিতে লক্ষ্য করো, এই ছবিতে লক্ষ্য করো, এই দলা বা গোলাগুলোই হচ্ছে ফেরো ম্যাঙ্গানিজ। এই দলাগুলো থেকেই লোহা, তামা, ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট এগুলো নিষ্কাশন করা হয়। ঠিক আছে, মনে রাখবে প্রশান্ত মহাসাগরে সবচেয়ে বেশি পরিমাণে, মানে প্রশান্ত মহাসাগরের তলদেশে গভীর সমুদ্রে সবচেয়ে বেশি পরিমাণে ফেরো ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এরপর দেখো মেটালিফেরাস কিরকম, যে লোহা, তামা, কোবাল্ট, জিঙ্ক, সোনা এইসবে সালফাইড রূপে এই মেটালিফেরাস পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো যে সমুদ্র থেকে আমরা কিভাবে এবং কি কি শক্তি সম্পদ সংগ্রহ করি। প্রথমে দেখো জোয়ার ভাটা শক্তি, যে সমুদ্রের জোয়ার ভাটার শক্তিকেও কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর মনে রাখবে এই জোয়ার ভাটা শক্তি বা জোয়ার ভাটা বিদ্যুৎ উৎপাদনে, শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে ফ্রান্স পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। প্রশ্ন হতে পারে কিন্তু, ঠিক আছে। তো জোয়ার ভাটা শক্তি উৎপাদনে পৃথিবীতে ফ্রান্স প্রথম স্থান অধিকার করে। দেখো 1966 সালে ফ্রান্সের লারান্স খাঁড়িতে প্রথম এই জোয়ার ভাটা শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়। আর বর্তমানে দক্ষিণ কোরিয়ার সিহা হ্রদ পৃথিবীর বৃহত্তম এই জোয়ার ভাটা শক্তি উৎপাদন কেন্দ্র। মনে রাখবে ভারতের ক্ষেত্রে কচ্ছ উপকূলে ভারতের প্রথম ও বৃহত্তম এই জোয়ার ভাটা শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে। ঠিক আছে, এরপর দেখো সমুদ্র তরঙ্গ শক্তি। এই একই রকম সমুদ্রের যে ঢেউ বা তরঙ্গ আছে, ওই ঢেউয়ের বা তরঙ্গের শক্তিকে কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর যে যন্ত্রের সাহায্যে এই শক্তি উৎপাদন করা হয় সেই যন্ত্রটাকে ওয়েভ এনার্জি কনভার্টার বা সংক্ষেপে WEC বলা হয়। ওকে, দেখো যে এই পর্তুগালের আগুকাডৌরে, কি বলছি, পর্তুগালের আগুকাডৌরে পৃথিবীতে প্রথম এই সমুদ্র তরঙ্গ শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়। আর বর্তমানে সুইডেনের সতেন্স পৃথিবীর বৃহত্তম এই সমুদ্র তরঙ্গ শক্তি উৎপাদন কেন্দ্র। আর ভারতের কেরালার ভিজিন গ্রামে প্রথম এই সমুদ্র তরঙ্গ শক্তি উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় বলে রাখি, দেখো যে ভারতে সমুদ্র জল থেকে লবণ উৎপাদন হয়। এটা মনে রাখবে গুজরাট রাজ্য এই লবণ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। এরপর দেখো ওটেকের ফুল ফর্ম ওশেন থার্মাল এনার্জি কনভার্সন। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, ওটেক কি, দেখো যে আমরা জানি বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে, ওকে, ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উপরের জলের উষ্ণতা কি বেশি থাকে, তাই তো, কিন্তু সমুদ্রের গভীরের জল কি উষ্ণতা কম থাকে। তো এই সমুদ্রের উপর পৃষ্ঠের উষ্ণ জল আর সমুদ্রের গভীরের শীতল জলের মধ্যে উষ্ণতার যে পার্থক্য, এই পার্থক্যকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হয়। আর এই শক্তিটাকেই বলা হয় ওটেক, মানে ওশেন থার্মাল এনার্জি কনভার্সন। ওকে, দেখো কিউবার মাতাঞ্জাসে পৃথিবীর প্রথম এরকম ওটেক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়। আর ভারতের ক্ষেত্রে ভারতের চেন্নাইয়ের কাছে
তিরুন্দেরুতে ওটেক প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। এরপর দেখো সমুদ্র জলের লবণতা শক্তি বা অসমোটিক পাওয়ার। এই অসমোটিক পাওয়ারটা কীরকম দেখো, যে সমুদ্রের যে অংশে মিষ্টি জল লবণাক্ত জলের সঙ্গে মিশ্রিত হয়, ঠিক আছে, তার মানে কোথায়, মোহনা অঞ্চলে, তাই তো, মোহনা অঞ্চলে যেখানে মিষ্টি জল সমুদ্রের লবণাক্ত জলের সঙ্গে মিশ্রিত হয় সেখানে লবণতার ঢালের সৃষ্টি হয়। আর এই লবণতার ঢালের শক্তিকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হলেই সেটাকে সমুদ্র জলের লবণতা শক্তি বলে বা অসমোটিক পাওয়ার বলে, ঠিক আছে। তো এই অসমোটিক পাওয়ার দেখো নরওয়ের তফতে পৃথিবীর প্রথম ও বৃহত্তম অসমোটিক পাওয়ার উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে। এরপর দেখো খনিজ তেল, ঠিক আছে, দেখো যে সমুদ্রের মহীসোপান অঞ্চলের ভূমির তলদেশ থেকে ক্রুড অয়েল বা খনিজ তেল সংগ্রহ করা হয়। যেমন তোমরা জানো যে ভারতের বোম্বে হাই ও কাম্বে উপসাগর থেকে ওরকম খনিজ তেল সংগ্রহ করা হয়। এছাড়া উত্তর আমেরিকার মেক্সিকো ও ক্যালিফোর্নিয়া উপসাগর থেকেও ওরকম খনিজ তেল সংগ্রহ করা হয়। আর পারস্য উপসাগর থেকেও খনিজ তেল সংগ্রহ করা হয়। মনে রাখবে সৌদি আরবের সাফানিয়া, কি বলছি, সৌদি আরবের সাফানিয়া পৃথিবীর বৃহত্তম সমুদ্র গর্ভের তেল খনি, ঠিক আছে। এরপর দেখো যে প্রাকৃতিক গ্যাস, দেখো যে পারস্য উপসাগরের দক্ষিণ পার্শ্ব উত্তর ডোম এই এলাকাটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার, আর এই অঞ্চলটি কাতারের অধীন। এবার দেখো যে সাগর মহাসাগরের জল থেকে কি কি জৈব সম্পদ সংগ্রহ করা হয়। দেখো প্রথমে কি আছে, মাছ। আমরা কি জানি যে সাগর মহাসাগরের জল থেকে খাদ্যের জন্য বিভিন্ন প্রকার মাছ সংগ্রহ করা হয়। মনে রাখবে এই মাছ সংগ্রহে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে চীন, আর ভারত পৃথিবীতে ষষ্ঠ স্থান অধিকার করে। এরপরে দেখো সামুদ্রিক প্রাণী, দেখো সাগর মহাসাগরের জল থেকে তিমি, সিল, হাঙর এইসব প্রাণী শিকার করা হয়। এদের চর্বি কিন্তু খুবই মূল্যবান। এরপর দেখো সামুদ্রিক উদ্ভিদ, ওকে, দেখো সমুদ্রের জলে যেসব উদ্ভিদ ও শ্যাওলা জন্মায় তাদেরকে সি উইড বলে। মনে রাখবে তাদেরকে কি বলছি, সি উইড বলে। পৃথিবীর বিভিন্ন দেশে এই সি উইড কিন্তু খাদ্য হিসাবে গৃহীত হয় এবং পশু খাদ্য হিসাবেও গৃহীত হয়, ঠিক আছে। বা এই সি উইড উৎপাদনে পৃথিবীতে চীন প্রথম স্থান অধিকার করে। সব শেষে আমরা দেখে নিই চলো যে ইইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন কি, ঠিক আছে। কীরকম দেখো, যে এই যে মনে করো কোনো একটা স্থলভাগ, কোনো একটা সমুদ্র আছে বা কোনো একটা দেশের সংলগ্ন সমুদ্র আছে। এবার এই দেশ বা সংলগ্ন দেশ সমুদ্রের অভ্যন্তরের কতটুকু এলাকার সম্পদ নিজে সংগ্রহ করতে পারবে তাই নিয়ে কিন্তু বিতর্ক চলে, ঠিক আছে, এবং নানান সমস্যার সৃষ্টি হয়। অবশেষে দেখো যে 1958 সালে জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংস্থা ঠিক করে দেয় যে কোনো দেশ তার সমুদ্রের তীর থেকে 320 কিলোমিটার পর্যন্ত এইটুকু এলাকার, মানে এই 320 কিলোমিটার অভ্যন্তরের এলাকার সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আরোহণ, গবেষণা, ওকে, এগুলো করতে পারবে। এবং এইটুকু এলাকার সামুদ্রিক সম্পদ, এই 320 কিলোমিটার এলাকার সামুদ্রিক সম্পদ এই দেশটার অধীনে থাকবে। এখানে কোনো বৈদেশিক রাষ্ট্র এসে কোনো সামুদ্রিক সম্পদ সংগ্রহ বা আরোহণ করতে পারবে না। এই এলাকাটাকেই বলা হয় সমুদ্রের তীরবর্তী বা কোনো দেশের সংলগ্ন সমুদ্রের যতটুকু এলাকা থেকে সম্পদ সংগ্রহ করতে পারে সেই এলাকাটাকে বলা হয় কি বলতো, এই এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড। তবে 1982 সালে কিন্তু 1982 সালে এই দৈর্ঘ্যটা বা এই এলাকাটার পরিধি আরও বেড়ে যায়। 1982 সালে ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি, ঠিক আছে, এই 320 কিলোমিটারের বদলে 370 কিলোমিটার বলেন যে সমুদ্রের তীর থেকে 370 কিলোমিটার অভ্যন্তরের এলাকা এই সংলগ্ন দেশের অধিকারে থাকবে। মানে এইটুকু এলাকার সম্পদের অধিকার এই সংলগ্ন দেশের থাকবে। বোঝা গেল? তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।